আমি প্রথমেই 2026-এ এসে আপনাদেরই সন্তান, ইন্টার পড়ুয়া একটা ছেলে, আপনাদের যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। আলিফের আজকে চোখ নাই। গতকালকে তার সাথে দেখা করতে গিয়েছিলাম, তার একটি চোখে সে দেখতে পারবে না, আরেকটি চোখে এটাও এফেক্টেড হবে। ডাক্তার বলেছে ওইটাও রাখতে পারবে কিনা। তার মা বাবা খুবই অসুস্থ, ফ্যামিলিতে আরেকটা ভাই আছে। ও বারবার একটা কথা বলে যে আমাদের বাক স্বাধীনতা হরণ করা যাবে না। আজকে আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে ব্যান্ডেজটা লাগিয়েছি বাংলাদেশকে দেখানোর জন্য যে যেখানে আমাদের একটি জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, যেখানে আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল, যাদের হাত কেড়ে নেওয়া হয়েছে, পা কেড়ে নেওয়া হয়েছে, চোখ কেড়ে নেওয়া হয়েছে, সেই মানুষগুলোর সুচিকিৎসা হওয়ার কথা ছিল, যে ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল, যেখানে একটা ইউনিটির কথা ছিল, সেখানে অনেকেই পকেটে নিয়ে টাকা নিয়ে হাঁটছে যে জুলাই শহীদ ফ্যামিলি বা আহতদেরকে টাকা দিয়ে ক্রয় করবে। কিন্তু আল্লাহর কি অশেষ লীলা খেলা, বাংলাদেশের শহীদ ফ্যামিলি এবং আহত যারা আছেন তাদের মন এত শক্ত এবং এত পবিত্র যে দুনিয়ার চাঁদ তারা নিয়ে আসলো এবং যত টাকা নিয়ে আসিস তাদেরকে কেউ ক্রয় করতে পারবে না বাংলাদেশে। আপনারা জানেন আমাদের 2026-এ এসে যে লড়াইটি, এক নাম্বার হলো বাংলাদেশের 70% মানুষ রায় দিয়েছে যে গণভোটের, সেখানে আমরা দেখেছি যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। সেটা যিনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি 2টা ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, একটা ভোটে নয়। ফলত একটা ভোট মানবেন, আরেকটা ভোট যদি না মানেন তাহলে আমরা ভবিষ্যতে আপনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলব। এই জন্য বাংলাদেশে যে কোনো মূল্যে, যেহেতু জনগণ রায় দিয়েছে, এই জনগণ 2026-এ যে রায় দিয়েছে, 1971 সালের আগে এরকম একটা রায় দিয়েছিল যে আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আমাদের ভাত রুটি রুজি কেড়ে নেওয়ার অনেকে চেষ্টা করছে। সে রায়কে, জনগণের যে রায়টা আছে সেটাকে শ্রদ্ধা জানানো হয় নাই, ফলত বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এরপরেও জনগণ অনেক রায় দিয়েছে, সেটা বাস্তবায়ন করা হয় নাই। 90-এ 3 দল মিলে একটা রূপরেখা চূড়ান্ত করেছিল, সেই চূড়ান্ত রেখাটাও বাস্তবায়ন করা হয় নাই। ফলত শেখ হাসিনা 17 বছর বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা চালিয়ে দিতে পেরেছিল। এবং সেখানে 90-এর যে আন্দোলনটা হয়েছিল, যদি 3 দলীয় রূপরেখাটা বাস্তবায়ন করা হতো তাহলে শেখ হাসিনা 17 বছর থাকতে পারতো না এবং আমাদের 1400 ভাইও শহীদ হইতো না, অসংখ্য মানুষের হাত পা চলে যেত না। এবং অবশ্যই বাংলাদেশে যেহেতু জনগণ 70% জুলাই সনদের পক্ষে রায় জানিয়েছে, আমরা তারেক রহমানকে বলবো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা পোষণ করুন এবং জনগণের ভিত্তির উপরে দাঁড়িয়ে রাজনীতি করুন। যে জায়গায় আপনি বসেছেন এটা আপনার চেয়ার না, এটা বাংলাদেশের শহীদ এবং শহীদ ফ্যামিলি এবং আহতদের চেয়ার। সেই চেয়ার দ্বারা যদি তাদের গণভোটের রায় বাস্তবায়ন না হয় তাহলে যারা শহীদ ফ্যামিলি এবং আহতরা সেই চেয়ার আপনার থেকে কেড়ে নেবে ভবিষ্যতে বাংলাদেশে। 2 নাম্বার, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হতে হবে। কেন হতে হবে? এই যে পুলিশের সামনে আলিফের চোখটা তুলে নেওয়া হলো, যদি পুলিশ আজকে সংস্কার হতো, কোন দলীয় লেজুর ভিত্তি না করতো, তাহলে আজকে আলিফের চোখটা চলে যেত না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো তাহলে এই ধরনের নগ্ন সন্ত্রাসী কার্যক্রম আমরা পথে দেখতাম না। সরকার একটা সংশোধন কমিটি গঠন করেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে না এই মর্মে, এবং আমরা সরাসরি বলতে পারি যে বিএনপি জুলাইয়ের বিপক্ষে গিয়েছে। যদি বিপক্ষে না যাইতো তাহলে সংশোধন কমিটি তারা গঠন করত না।
যেহেতু তারা সংশোধন কমিটি গঠন করেছে, পার্লামেন্টে আমরা আর কথা বলবো। যদি এটা পার্লামেন্টে চূড়ান্ত না হয়, ইনশাআল্লাহ বাংলাদেশে যত শহীদ ফ্যামিলি রয়েছে এবং যতজন আহত রয়েছে তাদের আদালতে জুলাই সনদের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর, আপনারা জানেন আমাদের সার্বভৌমত্ব। এই গণ অভ্যুত্থানের পর আরেকজন আমাদের বীর পুরুষ ছিলেন, যিনি শহীদ হয়েছেন, শহীদ উসমান হাদি। উনি বাংলাদেশের আজাদির পক্ষে কথা বলেছিলেন, সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিলেন, যাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এই মানুষটা বিচার করা হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। 5 মাসে তার কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখি নাই এবং ভবিষ্যতে দেখব বলেও আমরা আশা করি না তার থেকে। যে মানুষগুলো আহত হয়েছে, শহীদ হয়েছে, সেই মানুষগুলোকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ব্যবহার করে 71-এর মুক্তিযুদ্ধের পরে এই মন্ত্রণালয় ব্যবহার করে অনেক কারসাজি হয়েছিল। এখন আমি বিভিন্ন গ্রামে গিয়েছি, 1 মিনিটে শেষ করব। আওয়ামী লীগের যতগুলো লোক আমাদেরকে খুন করেছিল, আপনাদের সন্তানদেরকে, তারা হলো বাহিরে ঘোরাফেরা করে সবাই। পুলিশও নিশ্চুপ, বিভিন্ন দলও নিশ্চুপ। আমরা যখন কথা বলতে যাই তারা বলে যে চুপ করে থাকেন, নাইলে চোখ উপড়ে ফেলবো। বললাম যে ভাই কি হয়েছে, একটু রাতের বেলা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেকগুলা সন্ত্রাসীর সাথে কারোর সাথে 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ টাকার বিনিময়ে ওসি এবং ওই জায়গায় যারা দলীয় নেতৃবৃন্দ আছে তারা ভাগ বটোয়ারা করে তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে। এখন তারা এসে আহতদেরকে হুমকি দিচ্ছে, খায়া ফেলবো, মায়েরা ফেলবো, সব করে ফেলবো। আপনাদেরকে দেয় নাই? তাহলে আপনাদের জীবনের নিরাপত্তা কোথায়? জীবনের যদি নিরাপত্তা না থাকে, প্রধানমন্ত্রী না দিতে পারে, তাহলে আমরা কি আবার সেই শহীদের খাতায় নাম লেখাবো, নাকি আমাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো বাংলাদেশে ইনশাআল্লাহ? আরেকটি বিষয় হলো, আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকে এসে কান্নাকাটি করে। ওসি, উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আহত যদি কেউ পরিচয় দেয়, শহীদ ফ্যামিলি যদি কেউ পরিচয় দেয়, মনে হচ্ছে যে পৃথিবীতে সেই সবচেয়ে অচ্যুত। প্রশাসন কথা বলে না। আপনারা তাহলে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো, এখনো আপনাদের বিচার কিন্তু হয় নাই। প্রশাসনের মধ্যে অনেক খুনি আছেন এখনো লুকিয়ে। আবার এখনো আহতদেরকে হলো 2 বছর পরে সহ্য করতে পারেন না, শহীদ ফ্যামিলিদেরকে। আমরা বলবো যারা প্রশাসনে এই খুনের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য, এবং যারা আহত শহীদ ফ্যামিলিদের দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে, আমরা ওদেরকে চিহ্নিত করার চেষ্টা চালাবো, কারণ ওরা হলো গুপ্ত আওয়ামী লীগ। প্রশাসনে গুপ্ত আওয়ামী লীগ না থাকলে তাহলে তারা শহীদ ফ্যামিলি এবং আহতদের সাথে এই ধরনের আচরণ করতে পারে না। আপনারা আজকে এসেছেন, অনেকেই বলে আমি বিএনপির বিরোধিতা করি। আমার জীবনে আমি বিএনপির বিরোধিতা করতে যাই নাই। প্রথমটা শুরু হয়েছিল, আমি যাত্রাবাড়িতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, শহীদদের প্রোগ্রামে গিয়ে এক শহীদ ফ্যামিলির বাবা উনি বক্তব্য দিলেন। ওনাকে 10 লাখ টাকা অফার করা হয়েছে ওই দলের শহীদ ক্যাটাগরিতে নাম লেখানোর জন্য, 1 নম্বর। 2 নম্বর হলো ওই দিন তারা একটা তালিকা প্রকাশ করে। তারা বলে যে বিএনপির হলো 447 জন বা 547 জন, এরকম একটা তালিকা প্রকাশ করে যে আমাদের দলীয় শহীদ হলো এতজন। আমি বাসায় এসে একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখি এই দাবিটা সত্য নয়। এরপর থেকে আমি এই জনযুদ্ধ শুরু করলাম। যারা বাংলাদেশের শহীদদেরকে দলীয় বানাইতে চায় তারা বাংলাদেশের শহীদদেরকে ধারণ করবেও না, আর জুলাই সনদকেও ধারণ করবে না। তাদের নামে এখন এই যুদ্ধ শুরু হয়ে গেল। এখন অনেকে বলে যে চুপ করে যাবেন, হামলা চালাবো, মামলা দেব। তো আমার এতদিন 2টা কথা ছিল, হয়তো কবর অথবা জেল। গতকালকে আমিরে জামাত আরেকটা কথা স্মরণ করিয়ে দিলেন, যায় না গড় হইতে পারে। তো হয়তো বড় জেল অথবা ছোট জেল অথবা কবর। ওরা আমাদেরকে ভয় দেখায়। ভয় দেখায় কি বাংলাদেশের কাউকে নিবৃত্ত করতে পারবে? আপনারা সবাই জীবিত আছেন না? লড়াই হবে, স্বাধীনতা আসবে, সংস্কার হবে, বিচার হবে,
ইনশাআল্লাহ আপনাদের নেতৃত্বেই হবে। যেভাবে আপনারা নেতৃত্ব দিয়েছিলেন 24-এ, আমরা আপনাদের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত আছি। মাঠ ছাড়া যাবে না। জুলাই সনদ বাংলাদেশে হবে, গণভোটের রায় বাস্তবায়ন হবে, বিচার হবে, তারপরে আমরা বাসায় যাব। এর আগে 1 সেকেন্ডের জন্য আমরা বাসায় যাব না ইনশাআল্লাহ। রাজপথে সেই লড়াইয়ের প্রস্তুতি নিন। আর এখানেই লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দে। ফেরত দিতে পারবে? কোথায় থেকে দিবে? নিজেরই তো চোখ নাই। চোখ থাকলে কি আলিফের সেই মায়া কান্নাটা দেখতো না? আলিফকে হসপিটালে দেখতে যাইতো না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করতো না? করেছে? যার চোখ থাকে সে অন্যকে চোখ দিতে পারে। আমরা সরকারকে বলবো, আলিফের চোখ ফেরত দিন। আমরা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। বাংলাদেশে আপনারা যা করছেন, পুরো বাংলাদেশে এটা আইন শৃঙ্খলা আপনাদের হাতে তুলে দিয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি যদি আইনের রক্ষক নাকি পক্ষক, এটা আমরা আপনাকে প্রশ্ন তুলতে চাই। পুরো বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, এস আলমের পিছনে ঘোরাঘুরি না করে যারা আহত ভাই হয়েছে তাদের বিভিন্ন জায়গায় নিরাপত্তা দেন। যারা খুন করেছে, যে ব্যবসায়ী, আপনি তাকে নিরাপত্তা দেন। আর যেই খুনি তাকে ছেড়ে দিয়েছেন, সে আইসা হলো আহতদের ধমক দেয়। এই হলো আপনার নতুন বাংলাদেশ, এই হলো নতুন সংবিধান। আমরা চাই বাংলাদেশটা পরিবর্তন হোক। এই পরিবর্তনের যাত্রায় আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা আপনাদের সন্তান হিসাবে আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করব, আপনাদের আন্ডারে কাজ করব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 মিনিট কথা বলতে দেন। হাত জোরটা আসতেছে কেন? আপনি দেখবেন তারেক রহমানের পা ধরে মানুষজন সালাম করে, দেখছেন? তারেক রহমান যে বাসে ওঠে, এই বাসের সামনে এমপি মন্ত্রীরা দৌড়ায়, টোকায়ের মতো দৌড়ায়। তাহলে মনস্তত্ত্ব চিন্তা করেন, সে সংসদ সদস্য, নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক দল করে, কিন্তু মনস্তত্ত্বে সে প্রজা। এই জন্য দেখবেন না, মানে আমি বহু আলোচনাতে বলেছি যে এটা তো ফান্ডামেন্টাল ডিসকাশন আর কি, যে শুধু প্রধানমন্ত্রীর জন্য দূরাচ্ছে না, তার পরিবারের সদস্যও তো দূরাচ্ছে। সবাই দৌড়াইতেছে। তাহলে এখন চিন্তা করে দেখেন, যেই ব্যক্তি একজন এমপি মন্ত্রী হওয়ার পরে এতটুকু ডিগনিটি যার মধ্যে নাই, তৈরি হয় নাই, ছাত্রদলের ছেলেরা দেখেন দৌড়ায়। মানে কমিটি দেওয়ার সময় আসতেছে, কে সভাপতি সেক্রেটারি হবে, তেল। তাহলে আপনি এই যে জনগোষ্ঠী, এই যে রাজনৈতিক দল আকারে যাদেরকে আমরা পড়ছি, তারা তো আসলে রাজনৈতিক দল না, 2টা পরিবার, 2টা বংশ। এখানে কোনো রাজনৈতিক দল নাই, 2টা বংশ আছে, 2টা বংশের শাসন আছে, এবং এখানে কোনো নেতা কর্মীর সম্পর্ক নাই। আমি ইংল্যান্ডে স্টুডেন্ট মেম্বার ছিলাম, আপনার লেবার পার্টি এবং লিবডামের। ওখানে ইস্যু ভিত্তিক পলিটিক্যাল পার্টির মেম্বার হওয়া যায়। যেমন লিবডামের এনভায়রনমেন্টাল ইস্যুতে আপনি একমত, আপনি লিবডামের শুধু এনভায়রনমেন্টাল কমিটির মেম্বার হতে পারবেন। লেবার পার্টির আপনি যুদ্ধবিরোধী, অধিকার, এইসব বিষয়ে আপনি আলাদা করে স্টুডেন্ট মেম্বার হতে পারবেন, অথবা ইলেকশন স্টুডেন্ট মেম্বার হতে পারবেন। 2.5 পাউন্ড দিয়ে মাসে মাসে আপনি স্টুডেন্ট মেম্বার হয়েছে। অনেক সময় টাকা না দিলেও চলে, স্টুডেন্ট কার্ডটা দেখালে টাকা দিতে হয় না। তো সেইখানে দেখেছি লিডারশিপ কি জিনিস। সবাই ওপেনলি কথা বলতেছে, চ্যালেঞ্জ করতেছে, টেলিভিশনে, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে নাস্তানাবুদ করে দিচ্ছে, ঘাম ঝরায় দিতেছে, গ্রিল করতেছে। আর এখানে আমাদের প্রধানমন্ত্রীকে কিভাবে তোষামত করে, তেল দেয়। আপনাদের কলিগরাই যায় সেসব জায়গাতে গিয়ে কথা বলছে। তাহলে এই মনস্তত্ত্ব আসতেছে কোথায়? আমরা যখন আর্টিকেল 70 নিয়ে আমি ঐকমত্য কমিশনের আলোচনার সময় বলেছিলাম যে এই জাতির মনস্তত্ত্বে আর্টিকেল 70 আছে। উঠায় দিলেও বিএনপি, আওয়ামী লীগের এমপিরা অথবা অন্য দলের এমপিরা দলের নেতার বিরুদ্ধে কথা বলবে না, কারণ সে তো প্রজা। সে তো ওই দলটা করে প্রজা আকারে করে, নাগরিক আকারে করে না। সে জানে যে এখানে যদিও আর্টিকেল 70 নাই, কিন্তু আমার পদ তো থাকবে না। এটাকে অনেকটা ওই যে প্লাস্টিকের চেয়ারের সঙ্গে টকবগে ঘোড়া বাঁধার বিষয়টা একদম বাস্তবতা তাই হয়েছে। তাহলে এই মনস্তত্ত্বের যে প্রজা, আমরা যেহেতু জমিদারি প্রথার মধ্যে ছিলাম, হিন্দু জমিদারি সিস্টেম এবং ব্রিটিশ কলোনিয়াল রুল, এই 2 সিস্টেমের জাতাকলে সেন্স অফ ডিগনিটি, জাতির নাগরিকদের ভিতরে যে মর্যাদা বোধ না কেউ থাকলেও ইরানিয়ানরা দেখায় দিয়েছে। অভাবে, অনটনে, দুঃখে, কষ্টে কিভাবে জাতিকে জাতি আকারে রাখা যায়, লড়াই করা যায়। মরতে গেলে দেখবেন বোম্বিং এর ভিতরে তারা তো জানাজা পড়তে গেছে, তাদের তো আশঙ্কা ছিল। এবং ইমাম খামেনি কিন্তু জানতেন যে এখানে বোম্বিং করা, তাকে জানানো হয়েছে এখানে বোম্বিং করা হবে। তো এখন সে বলতেছে যে আমি এখানে না থাকলে আমার কলিগরা তো মারা যাবে, এই বিল্ডিং এ বোমটা না পড়লে তো পাশের বিল্ডিং এ তো পড়বে, কেউ না কেউ তো মরবে। তাহলে অন্য নাগরিকদের যেখানে জীবনের নিরাপত্তা আমি দিতে পারছি না, সেখানে আমি কিভাবে জীবন নিয়ে বেঁচে থাকি? তিনি কিন্তু রুম থেকে যান নাই, তাকে বলা হয়েছে। এবং মোসাদের একজন এজেন্ট জেনারেল ধরা পড়েছে, সে 8 মিনিট আগে ওই রুমটা ছেড়ে চলে গেছে, ওই রুমের মিটিং এ সেও ছিলেন।
ওই সে কেন বেরিয়ে গেলেন 8 মিনিট আগে ওইটার ক্লু ধরে তার ফোন ট্যাপ ট্যাপ করে তারপরে হচ্ছে তাকে ধরেছে এবং তাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মেরে ফেলছে ইতিমধ্যে। তাহলে আমার রাষ্ট্রের এই প্রজা মানসিকতা থেকে কবে আমরা উঠে আসতে পারবো? আপনি দেখবেন এই সব জায়গায় আমাদের টিচারদের সামনে স্টুডেন্টরা দেখবেন প্রজার মতো আচরণ করে। আমাদের বসদের সামনে, বুধি ভাইরা তো অনেক বড় বড় বস ছিলেন, ওনার জুনিয়র অফিসার ওনাদেরকে স্যার বলতে বলতে মুখের ফেনা বার হয়ে যাইতেছে, স্যার 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 করতেছে মনস্তত্ত্বে। জাজদেরকে আপনার মাই লর্ড বলতে হয়, আপনার খোদা। জাজরা কি আমার খোদা? আমার বানাইছে তারা? তাহলে এই যে টোটাল কাঠামোগতভাবে আপনি মানুষকে কোনো সমাজে প্রশ্ন করতে দিচ্ছেন না, স্বাধীনতা ভোগ করতে দিচ্ছেন না, তাকে নাগরিক করছেন না, তাহলে আলটিমেটলি দিন শেষে তাই তো হবে। আপনি কিছু কর্মচারী, প্রজা, এমপি মন্ত্রী পাবেন যারা আপনার হয়ে লড়াইটা করবে না, কথাটা বলবে না। কথা বলছি রাজনীতি, নৈতিকতা, জবাবদিহিতা নিয়ে আলোচনা করছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রাসেলুজ্জামান ফুয়াদ এবং সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। আলোচনা আমরা শেষ করেছিলাম যেখানে বিরতির আগে ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এক ধরনের প্রজাতান্ত্রিক মনোভাব আছে, কারণ সে তার সুপ্রিম লিডারকে এক ধরনের রাজা হিসেবে ট্রিট করতে চায়। এটা সব দলের মধ্যে আছে। আপনার কাছে দুটো বিষয়ে একদম স্পষ্ট জানতে চাই। এক, সবশেষ শরিকদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি চেয়ারম্যানও তিনি শরিকদের নিয়ে বসছিলেন এই আমাদের কাছাকাছি যমুনাতে, এবং সেখানে নৈশভোজ হয়েছে। মজার বিষয় হচ্ছে সেখানে যতটা না আলোচনা হয়েছে তার মানে গণমাধ্যমে এসছে যে শরিকদের আসলে অনেক যে বঞ্চনার জায়গা রয়েছে এবং তারা বেশ কিছু সুবিধা নিয়ে আলোচনা করেছেন এবং তারা বলেছেন যে তারা কেউ সরকারে থাকতে চান, কেউ আবার কিছু রাষ্ট্রীয় সুবিধার আকাঙ্ক্ষার কথা বলেছেন। এই যে এত বড় একটা পরিবর্তন হয়ে গেল, মাঠের আন্দোলনে ছিলেন এই দলগুলো, তারা সেই বিষয়ে যতটা না আলোচনা করলেন তার চেয়ে বেশি গণমাধ্যম অনুযায়ী যে তারা তাদের মানে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা করছেন। এটি কি আসলে আমাদের রাজনীতির যে একদম মূল, যে সবসময় ক্ষমতা কেন্দ্রিক এবং বলা চলে স্বার্থ কেন্দ্রিক, সেদিকে ইঙ্গিত দেয় কিনা? অবশ্যই আমাদের এই 55 বছরের রাজনীতি মোটামুটিভাবে আমি যেভাবে দেখে আসছি, এবং আমি তো মোটামুটিভাবে 62 থেকে কিছু ছাত্র আন্দোলন প্রথম ওই যে শিক্ষা কমিশন রিপোর্ট যেটা বেরোলো, শরীফ শিক্ষা কমিশন, সেটার বিরুদ্ধে আইয়ুব খানের আমল আন্দোলন থেকে জড়াইলাম, অবজার্ভ করতাম বেশি, ডাইরেক্ট কোনোটাতে যোগ না দিলেও দেখতাম। তাতে আমাদের রাজনীতিটা হয়ে গেছে বাজনীতি। আমি সবসময় বলি রাজনীতির রয়ের নিচে একটা বিন্দু আছে, র হয় নাহলে এটা ব থাকে, তো বিন্দুটা আমি সবসময় নিয়ে নিই, আমার কলামে লিখছি বিন্দুটা নিয়ে এলে ওইটা হয়ে যায় বাজনীতি। তো বাজনীতি কি? বাজ পাখির নীতি। বাজ পাখির নীতি কি? অনেক দূরের থেকে শিকার লক্ষ্য করে সোর মারে, শিকার যদি নাও পায় ফসকে যায়, খড়কুটা হইলেও নিয়ে নেবে। আমাদের রাজনীতিতে প্রত্যেকের উইথ এ ভেরি ফিউ এক্সেপশন সবটা আখের গুছানোর ব্যবস্থা থাকে। তা না থাকলে শেখ হাসিনা যখন দুঃখ করেন যে বঙ্গবন্ধুর হত্যার পরে আওয়ামী লীগের এত মানুষ কেন আসে না, আওয়ামী লীগের শ্রেণী চরিত্রের মধ্যে সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। গুটি কয়েক বঙ্গবন্ধু থেকে সৈয়দ নজরুল বা ওই প্রথম সারির গুটি কয়েক ছাড়া আর সবাই ছিল কিন্তু আপনার আখের গুছানোর তালে যা ঘটে। ঠিক ওই সময় আমি এটার বিপরীতে একটা কলামে লিখলাম যে শেখ হাসিনা এমন ভাবার কোনো কারণ নাই যে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগের কেউ আসে নাই, তার বেলায় এরকম কিছু ঘটলেও কেউ আসবে না, কারণ তার শ্রেণী চরিত্রের মধ্যে হলে সবাই তার সম্পদ নিয়ে ব্যস্ত। এটা কি পালানোর আগেই বলছিলেন? হ্যাঁ, পালানোর আগেই বলছিলেন। হ্যাঁ, ওইগুলা লেখা, বইতে লেখা হয়ে গেছে এগুলা। আচ্ছা, আমি তো বইতে সরাসরি লিখছি, ইউনুস সাহেবের উপরে আমার 5-5টা লেখা আছে। এর মধ্যে আমি ওই যে 11 মাস আগেই উনি আসতেছেন লিখছি, যে 5 সেপ্টেম্বর 2023 আমার কলামে লিখলাম যে ফিনিশিং দিলাম, এবার বাইরে শোনা যাচ্ছে একটু সুযোগ হইলে তিনি এসে যাচ্ছেন। ঠিক 11 মাস পরে তো উনি চলে আসলেন। তার হাসিনার বেলা আমি ডাইরেক্ট লিখলাম যে শেখ হাসিনার এমন ভাবার কোনো কারণ নাই, তিনি একমাত্র দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক নন। তো প্রমাণ এখন আমাদের বড় দুটো দল বহুদিন থেকে দেশটাকে যে শাসন করছে, আলী এবং বাজাদ, আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দুইটা দলই হলো পারিবারিক দল। আপনি নৈতিকতার প্রশ্ন হইলে পরিবারেই তো গণতন্ত্র নয়, পারিবারিক দল। পারিবারিক দল না হইলে আপনার আলীর মধ্যে সেই কবে 17 মে 1981 নিয়ে আসলো সভাপতি করে হাসিনারে, তারপরে কি আর কেউ সভাপতি যোগ্য হয় না? উনি হন। ভোট হয় না, ভোট হয়েছে, ওরা পাওয়ার দিচ্ছে যে উনি হবেন। তো এটা একটা গণতন্ত্র বলে আর কি। আইয়ুব খানের কেউ নমিনেশন তুলে না তো বলছে, কেউ নমিনেশন তুলে না। হ্যাঁ, তুলবে কেন? বলে রাখা তুলবে, কার গানে কয়টা মাথা আছে আপনি বলতেছেন তুলবে। তারপরে বাজারদের মধ্যে এই যে তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত হইলেন, তার আগে কি এখানে আর বড় তার বাপের আমলের লোকজন ছিল না? বড় বড় নেতা কেউ হইতে পারে না, কনস্টিটিউশনটা এমন করে। তো পারিবারিক দল হইলে উত্তরাধিকার সূত্রে রাজতন্ত্রের মর্যাদা আসবে,
পরিবর্তন হবে না। আপনি দলের মধ্যে গণতন্ত্র না থাকার পরে তো আপনি বাইরে গণতন্ত্র আশা করতে পারেন না। আর এখন যেটা বলা হয় যে বিরোধী দল বা আছে, এই যে সবাই খালি ওইখানে নিজের সুবিধার কথা উঠায়, যে বাচ্চা কাচ্চারা বলতেই পারে উপজেলা একটা অফিস চাইতেই পারে, একটা গাড়ি চাইতেই পারে। এমপির দায়িত্ব কি? কনস্টিটিউশনে এমপি রোল কি আছে? সে এমপি কেন তার উন্নয়ন থেকে শুরু সবগুলো তাকে দে? আবার স্বার্থের বেলা সব এক থাকে না। এরশাদ যখন ঘুষ দেওয়া শুরু করলো শুল্কমুক্ত গাড়ি, তো এটা আমি আবার ফখরুদ্দিন সাহেবের আমলে এনবিআর চেয়ারম্যান সাহেব এটা ক্যান্সেল করাইছিলাম। তো ক্যান্সেল করানোর পরে ফখরুদ্দিন সাহেব বললেন, স্যার আমরা চলে যাওয়ার পরে দেখবেন যে এটা রেটিফাই হবে না, এটা আবার আসবে, কারণ সুবিধা তো আবার আসছে। আবার সচিবদেরকে আমলাদেরকে যখন হাসিনা ঘুষ দে যে গাড়ি বিনা সুদে গাড়ি, আপনি চিন্তা করতে পারেন কত অনৈতিক হইতেছে। আমি যখন জয়েন্ট সেক্রেটারি তখন আমি লিখিত দরখাস্ত দিয়েছি সংস্থাপনে, ক্যালকুলেট করে হিসাব করে যে জয়েন্ট সেক্রেটারি হিসেবে ফুল টাইম গাড়ি পেলে আমার জন্য ড্রাইভার থাকে, ড্রাইভারের ওভার টাইম থেকে, গাড়ির মেনটেন্যান্স থাকে, তেল জ্বালানি থেকে শুরু করি, ড্রাইভারের পেনশন, তার বাসা, এত কিছু লাগে। বললাম যে কিচ্ছুর দরকার নাই, আমাকে স্বল্প সুদে, আমি ফ্রিও চাই নাই, 4-5% ইন্টারেস্টে গাড়ি দাও, লোন দাও, আমি গাড়ি নিজে চালাবো, সরকারের গাড়ি নেব না। তখন এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, এখন যেটা জনপ্রশাসন। তো এখন জনপ্রশাসন আছে না জনদুঃশাসনের মন্ত্রী, আমি বুঝতে পারি না এখনো। তো কারণ লোক সিলেক্ট করার সময় এইবারও তো চিহ্নিত করাপ্ট, জেল খেটেছে, নৈতিক স্খলন আছে, সবকিছু প্রমাণিত, সবাই জানে, হিয়ারসে থেকে সব। আপনি তারও তো ক্ষমতায় ভাগ দিতেছেন, আনতেছেন, আপনার জন্য কাজ করেছে, তো নৈতিক স্খলন থেকে দিয়ে আসবে, সেটা হবে। অতএব এটা জুলাইয়ের যে স্পিডটা, এরা ক্ষমতা চায় নাই, সেই জন্য আসলে রাজনীতি করবে চায় নাই। আকবরের বৈরাম খার মতো ইউনূস সাহেব তাদের বৈরাম হয়ে করতে গেছে, কিন্তু গাইড করতে পারে নাই, যে জন্য মব কালচার হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, এবং একটার পর একটা বেশকমিলে এখন মব করে। অতএব নৈতিকতার প্রশ্নে বলেন, যেটা বলেন, ইনি যেটা বললেন একটা গুরুত্বপূর্ণ কথা, প্রজার মানসিকতা নিয়ে সবাই থাকে, সবাই তো আর পুরু হবে না। আলেকজান্ডার বাচ্চা ছেলে 33 বছরে সারা পৃথিবী জয় করে ফেলছে, হ্যাঁ, ফিলিপের ছেলে আলেকজান্ডার, তো পুরুর মতো তো সবাই হবে না, যে কেমন ব্যবহার চাই। হ্যাঁ, আবার আলেকজান্ডার তার ফন্ডি ডাইনেসি ফন্ডির কাছে গেলে হবে না, তো কি চান? বলে কিছু চাই না, যেটা দিতে পারো না রোদ, সেটা থেকে সরে দাঁড়ো, আমার রোদটা পাই। তো এটা বলার জন্য যেটা দরকার, সেইটা আশা করেছিলাম এরা হবে নতুনরা, কিন্তু তারা ডিরেল হয়ে গেছে, দে হ্যাভ লস্ট দেমসেলস। এবং শেষের দিকে প্রেশার গ্রুপ সেপারেট না থেকে তারা ক্ষমতার জন্য, এমপি হওয়ার জন্য, কেমন তারা জামাতের পকেটে ঢুকে গেছে। তো দে লস্ট দেমসেলস অ্যাগেইন। উড়ালটা তাদের, পাটাও তাদের, যে হাতে ধরেছে হাতও তাদের, তাদের নিজের হাতে নিজের কুলে দিয়ে নিজের পায়াতে কাটছে। তো তাহলে ভরসা কোথায় পাবো? হ্যাঁ, জামাতের একটা প্রশংসনীয় দিক আছে, যদিও তার যুদ্ধ অপরাধী থেকে শুরু করে সেগুলো আমি বলি, জামাতের ক্যাডার যারা থাকে, লোক যারা থাকে, এত রেজিমেন্টে ট্রেন্ড হয়ে যদি একবার শিখাই দিতে পারে যে বদিও নম্বর পার রক কাটিয়ে দেবে, এসতে দেবে, কেটে ফেলবে, এটাতে কোনো দ্বিমত নেই। এবং তাদের ডিসিপ্লিন কত কঠিন আমি সেই স্বাধীনের পরপরও দেখেছি। বাইতুল মোকাররমে মিটিং হচ্ছে, ওই যে এখানে বাতুলের সামনে ছাদের উপর হইতো না, যেখানে মোস্তাকের মিটিং 7টা বসাইলো, মিটিং হচ্ছে, পূর্ব পাশের গেটে একজন ডিউটি করছে, আমার দেশের ছেলে। বললাম তুমি মগরিবের নামাজের আজান নামাজ পড়তে দেবে না? শিবির তখন ছাত্র সংঘ ছিল পাকিস্তান বলে, পরে শিবির বলে যে আমার এখানে ডিউটি। তো তোমার ডিউটি আল্লাহর আজানের পরে ডিউটি বেশি? বলে যে না, মক্কা শরীফেও তো ওই যে পুলিশ ডিউটি করে, আমার ডিউটি আরেকজন নামাজ পড়ে আসবে, তারপর আমি যাব। সবচেয়ে প্রশংসনীয় হলো জামাতের একটা প্রশংসনীয় হলো তারা কর্মীদেরকে পুষে। জেলে কর্মী থাকলে তাদেরকে, পরিবারটাকে দেখে। আমি নিজে এক পরিবারকে জিজ্ঞেস করলাম, মাগো তোমার বড় ছেলেটাই তো এখন কাশিমপুর কারাগারে, চলতেছো কেন? চাষা আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলেটা আরো 1 বছর জেলে থাকুক। কেন? বলে যে ও থাকতে যেটুকু রোজগার করে যেভাবে ছিলাম, ও জেলে থাকাতে আমি এতে ভালো আছি, পার্টির থেকে সব দিয়ে। খেয়াল করেন আরেকটা গুণ আমি দেখেছি, আমি যখন ক্যাবিনেটে জয়েন্ট সেক্রেটারি, এই যে এখন জামাত আর এরা বিরোধী দল না, আসলে এক দল, বাজাদ আর বাজাই একই দলেরা, বাংলাদেশ এটা এক দল। তখন জামাতে যে 2টা মন্ত্রী ছিল, তারা কোনো নিজেদের প্রাইভেট মিটিং করার সময় সরকারের পয়সায় মিটিং করতো না, নিজেদের ফান্ড থেকে করতো, চাও খেত না। এরা স্ট্রিক্টলি এগুলা এডহার করে। শেরফত, তারুণ্যের কথা উঠলো, 2টা বিষয় জানতে চাই। এক, বাংলাদেশের তারুণ্য, বিশেষ করে জুলাইয়ে যারা নেতৃত্বে ছিল সামনের কাতারে, তাদের একটা রাজনৈতিক দল আছে, এবং সেই দলটি গঠন করার পর বিভিন্ন জায়গা থেকে মনে হচ্ছে তারা একটা আক্রমণেরও শিকার। হ্যাঁ, কারণ কেন তারা জুলাই করলো এরকম একটা পাপ বুদ্ধি তাদের আছে, সেটি একটা দিক। আবার এটিও ঠিক যে সম্পূর্ণ পরিশুদ্ধ একটা রাজনৈতিক দল তো তারা না, সেটিও মানে নিশ্চয়ই স্পষ্ট, ভুল ত্রুটি তাদের আছে। এই আক্রমণ এবং সব মিলে আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে তারুণ্য যারা এলো না, সামনে চলে গেল, ঘরে ফিরে গেল,
এবং যারা থাকলো রাজনীতির মাঠে তাদেরকে নিয়ে আপনার আশাবাদ? 2 নম্বর হচ্ছে প্রতিবেশী দেশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানেও তারুণ্যের একটা জোয়ার, হঠাৎ করে একটা মাত্র মন্তব্য তাতে ককরোচ জনতা পার্টি গঠিত হয়ে গেল এবং সব বাঘা বাঘা রাজনীতিবিদরা এসে এখানে সংহতি জানাচ্ছেন এবং সব মিলিয়ে মনে হচ্ছে যে সংসদ ভবনের আশেপাশে একই রকম সিনারিওতে ঢেউটা ধীরে ধীরে আগাচ্ছে। তো তারুণ্যের প্রতি বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার তারুণ্যের প্রতি আপনার আশাবাদের জায়গাটা কেমন? দেখেন, আশাবাদের জায়গাটা হচ্ছে ডিপেন্ড করতেছে লিডারশিপের উপরে। সাধারণত আপনার সমাজের অধিকাংশ মানুষই হচ্ছে খুবই সেলফ সেন্টার্ড। তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, নিজেদের খাওয়া পড়া লেখাপড়া এগুলো সেগুলো এনজয় করে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তারা দেখবেন সমাজ, রাষ্ট্র, দেশ এগুলো নিয়ে খুব ভাবনা তাদের থাকে না, এবং ন্যায্য কারণে অনেক সময় করা যায় না। একটা মধ্যবিত্ত ঘরের মানুষ পল্টনে, কাকরাইলে, মতিঝিলে 6টা পর্যন্ত কাজ করে যখন ভিক্টর ক্লাসিকে করে আপনার উত্তরবাড্ডা যাবে, শাহজাদপুরে যাবে, তার আসা যাওয়ার যে লড়াই, এটাই তো তার জন্য জুলাই প্রতিদিন। এটাই মনে হচ্ছে র্যাব তাকে গুলি করতেছে, এটাই মনে হচ্ছে যে ভিক্টর ক্লাসিক তাকে বিজিবির মতো করে শুট করতেছে। তার যে পরিমাণ টপ টপ করে ঘাম ঝরতেছে, ওঠা নামার যে লড়াই, মহিলা হইলে তো এটা মোটামুটি 3-4 গুণ 10 গুণ বেড়ে যাবে আর কি। তাহলে সে আসলে কখন দেশ নিয়ে ভাববে? তার পত্রিকা পড়ার সময় কোথায়, প্রস্রোত কোথায়, মন মানসিকতা কোথায়? এই জন্য পশ্চিম যেটা করেছে, দেশ নিয়ে ভাববার জন্য আলাদা প্রতিষ্ঠান তৈরি করেছে, যে এদের কাজই হলো শুধুমাত্র লেখাপড়া করবে, দেশ নিয়ে ভাববে, ইস্যুভিত্তিক গবেষণা করবে, ডিপার্টমেন্টগুলোকে পরিচালনা করবে, পরামর্শ দিবে, লিখবে। গণমাধ্যমে এই রোলটা একটা মোটা দাগে এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো পালন করে। এখন আমাদের তরুণদের ব্যাপারে আমরা সবসময় দেখেছি যে আমাদের ছোটবেলা থেকে খুবই অরাজনৈতিক করে তৈরি করা হয়। আপনি রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নাই, কিন্তু রাজনৈতিকভাবে সচেতন না হলে আপনি তো নাগরিক হচ্ছেন না। আপনি দেখবেন ছোটবেলা থেকে আমাদের বাবা মারা কি বলেছে, এই দল টল করবি না, মিছিলে যাবি না, রাজনীতি করবি না, এইসব খবর টবর দেখার দরকার নাই। মানে যত বেশি তাকে একটু বলদ ভালো মানুষ বানায় রাখা যায়, দেখবেন আমাদের ঘাড়ে 8টা 10টা বাচ্চাদেরকে এখনো দেখবেন মানে 4, 5, 6-এ পড়ে, মানে ব্যাগ জাগাইতে পারতেছে না, এই পরিমাণ আপনার কান্দে বই দিয়ে দিছে আর কি। তাকে টিচার বলতেছে যে ভালো ছাত্রকে, ভালো ছেলেকে, ভালো মেয়েকে তার একটা ডেফিনেশন আছে। সে শুধুমাত্র বাসায় থাকে, শুধুমাত্র কথা শোনে, শুধুমাত্র লেখাপড়া করে, শুধুমাত্র কোচিংয়ে যায়, শুধুমাত্র টিউশনিতে যায়, আবার শুধুমাত্র হোমওয়ার্ক করে, আবার শুধুমাত্র স্কুল কলেজে চলে যায়। সে হচ্ছে আমাদের সমাজের দৃষ্টিতে ভালো ছেলে, ভালো মেয়ে। যে ছেলেটা রাজনীতি করে দেখবেন তাকে কিন্তু সমাজ খুব আট চোখে দেখে। আমরা যারা ছাত্র জীবন থেকে রাজনীতি করতেছি, এই ছেলেটা নষ্ট হয়ে গেল, মানে এত মেধাবী ছেলে একদম স্পয়েলড হয়ে গেল। তো এই কাঠামোর ভিতর থেকে আপনি তরুণদেরকে কিভাবে দেখতে চান? সে তো এই রাষ্ট্রের সাথে তার একদমই সম্পর্ক হচ্ছে কোটার সম্পর্ক, একটা দেনা পাওনার সম্পর্ক। আমি পড়ালেখা করবো, আমি একটা চাকরি চাই, শেষ। এখন এর বাইরে তার রাষ্ট্রের সাথে আর কোনো লেনদেন আছে কিনা, যোগাযোগ আছে কিনা, এই যোগাযোগটা আমরা রাষ্ট্র আকারে করছি কিনা? আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার টিচার, আমার সমাজ, আমার মুরব্বী, আমার বাবা মা সবাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাকে আপনাকে ছোটবেলা থেকে ঘৃণা করতে শেখায়, সেটা নাম হচ্ছে রাজনীতি। এই জন্য দেখবেন সব ফ্রন্ট বেঞ্চাররা কি হচ্ছে, আমলা হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। যেগুলো সবচেয়ে খারাপ ব্যাচের পোলাপান, ওগুলো দেখবেন মিছিল করে। এগুলোই গুন্ডামি, পান্ডামি, চারাবাজি, বদমাইশি, কইরা টইরা, এই দল ওই দল মিলায়া এমপি হইয়া এই যে সবচেয়ে ভালো ছাত্র যারা ছিল, সবচেয়ে মেধাবী আমলা, হ্যাঁ করে এরপরে বসিং করবো, এদের উপরে লাঠি ঘুরাইবো, এটা কর, সেটা কর, ওইটা কর, এটা কর, এটা কর। তাহলে এই যে কাঠামোগতভাবে আপনি তরুণদেরকে অরাজনৈতিক করে তুলছেন, তারপর তাকে রাষ্ট্র নিয়ে তার কাছ থেকে ভাবনা আপনি আশা করতে পারেন কিনা, এটা হলো প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হলো তারপরও মানে আমাদেরকে যেটা দেখতে হবে, জুলাই একটা বড় ধরনের চৈতন্যের জন্ম দিয়েছে আমাদের তরুণদের মধ্যে, এবং এই চৈতন্যটা কিন্তু দলীয় না, এই চৈতন্যটা রাষ্ট্রীয়। যে রাষ্ট্র এভাবে চলতে পারে না, রাষ্ট্র কিভাবে চলবে দেয়ালে দেয়ালে তারা লিখে দিয়েছে, রাষ্ট্র এভাবে চলা উচিত, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না, এগুলো। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই চৈতন্যটা একটা জেনারেশনাল শিফট, এইটা আগামী 50 বছরের রাজনীতি, সমাজ, রাষ্ট্রকে শেপ করবে কোনো না কোনো ফর্মে। যেভাবে বড় ঘটনা 71 একটা বড় ঘটনা আমার জাতির, 47 একটা বড় ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা একটা বড় ঘটনা। তো প্রত্যেকটা জাতির ইতিহাসে এই বড় ঘটনাগুলো করে একটা জেনারেশনকে সিরিয়াসলি ইনফ্লুয়েন্স করে। এবং আপনি দেখবেন মোদি ভাইদের জেনারেশনের পরে সবচেয়ে মেধাবী বাল্ক ছেলেমেয়েরা পলিটিক্সে আসছে এই 24-এর পরে। আমেরিকা থেকে চলে আসছে, লন্ডন থেকে চলে আসছে, ইউরোপের ভালো প্রফেশন, কেরিয়ার সব ফেলে চলে আসছে দেশে পলিটিক্স করবে। এবং দেশের একটা বিশাল শিক্ষিত জনগোষ্ঠী, ইয়াং টপার স্টুডেন্টরা এখন পলিটিক্স নিয়ে যথেষ্ট আগ্রহী, তার রাজনীতিটা করতে চায়। হয়তো রাইট প্ল্যাটফর্ম পাচ্ছে না, রাইট এনভায়রনমেন্ট পাচ্ছে না, রাইট অপরচুনিটি পাচ্ছে না, কিন্তু করতে চায়। তো এই জন্য আমি তরুণদেরকে নিয়ে খুবই আশাবাদী সবসময়, এবং তরুণদেরকে নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। দিল্লিকে নিয়ে যেটা কাজ করেছেন, মোটা দাগে হচ্ছে কি আপনার ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলনের কিন্তু প্যাটার্ন আছে।
পুরো প্যাটার্নের ভিতরে দেখবেন, আপনি যদি মুসলমান সম্প্রদায়ের আজাদির আন্দোলনের প্যাটার্ন দেখেন, আপনি হিন্দু সম্প্রদায়ের আজাদির আন্দোলনের প্যাটার্ন একরকম দেখবেন না। মুসলমানরা দেখবেন সবচেয়ে বেশি সশস্ত্র আন্দোলন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। গান্ধী কি করছে? কদিন পর পর রোজা রাখে, অনশনে বসে যায়, সিরিজে মাইর খায়। আপনার সুগার ওয়ার্কার, চিনি কলে কাজ করে শ্রমিকদের আন্দোলনে গেছে, কর্মসূচিটা হচ্ছে আজকে সব শ্রমিক কাজ করবে না এবং তারা ওটার সামনে এসে বসবে, তাদেরকে পিটাবে, পিটায় পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। এবং আমরা সেই ঐতিহাসিক ভিডিওগুলো দেখেছি, তখনকার পিকচারগুলো আর কি, পুলিশ আসতেছে, সবাইকে পিটাচ্ছে, সবাইকে নিয়ে চলে যাচ্ছে, মানে অহিংস একটা প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়ে ভারতবর্ষ কোনোদিন স্বাধীন হইতো না যদি হিটলার না থাকতো, যদি ইউরোপ ধ্বংস হয়ে না যাইতো। অতএব এই জনগোষ্ঠী, তাদের যে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি এবং যেই লেভেলের একটা ফ্যাসিস্ট বিজেপির হিন্দুত্ববাদী সরকার ওখানে ক্ষমতায় আছে, এই ধরনের খুবই সফট অ্যাপ্রোচের প্রোটেস্ট দিয়ে তেলাপোকারা যেটা হবে, তারা কামড় খেয়ে অথবা পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। গণমাধ্যমে আসছে, হতে পারে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। আপনি নিজেই বললেন যে এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই। আর এটা যদি ঘটনা হয় সেটা তো আমরাও দেখব। আপনি বললেন যে এটা একটা গুঞ্জন, গণমাধ্যমে আসছে, হতে পারে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন। প্রক্রিয়াটা না, এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। সরকার পদক্ষেপটা কি এক্ষেত্রে? সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। ওনার সময়সীমা 28 সাল এপ্রিল পর্যন্ত মামলা। সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আবার আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। কি স্বাস্থ্যগত কারণে আসলে পদক্ষেপ চেয়েছেন? সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। না, উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। সেটা আমি জানি না, আমরা শুনি। শারীরিক অবস্থা বলে উনি পদত্যাগ করার কথা জানিয়েছেন সরকারকে? না, এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে, সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব সিঙ্গাপুর গিয়েছিলেন, সেখান থেকে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ফোন কল করেছেন, এরকম খবর বেরিয়েছে। তার পরিপ্রেক্ষিতে তিনি রিজাইন করতে যাচ্ছেন। আপনার মিশন বা এই যেহেতু এটি একটি বিদেশে হয়েছে, এটার সাথে কারা জড়িত বা এটা কোনো তদন্ত বা সেরকম উদ্যোগ আপনারা নিচ্ছেন? এখনো কোনো এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। এটা মানে কোনো এখনকার না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে রিসেন্ট কোনো কিছু না, কিন্তু ওভারঅল এটা আগেও অনেকবার বলা হয়েছে। আমাদের ভিসার যে অবনমন হয়েছে সেটা করতে আপনারা অন্তত অনেকগুলো দিন সময় পেলেন, কিন্তু আমাদের ভিসার মান এখন এত নিচে নেমে গেছে, পাসপোর্টের মান, আমরা অনেক দেশের ভিসা পাচ্ছি না, এই ঘটনাগুলো ঘটছে। তো এই যে সময়গুলো আপনারা পাচ্ছেন, এটা নিয়ে আপনারা কোথাও দেশগুলোর সাথে আলোচনা, সাউথ এশিয়া, বাংলাদেশি পাসপোর্টের যে অবলম্বন, এইটা দেখুন, এইটা তো বাংলাদেশি পাসপোর্টের কোনো ডিটোরিয়েশন হয়নি। যেটা হয়েছে যে আমরা কিন্তু 4.5 মাস হয়েছে আমরা সরকার গঠন করেছি। এর আগের থেকেই ভিসার সমস্যাগুলো, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি ভাইরা যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে, সেসব দেশে যেমন আরব আমিরাত, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে ভিসার বন্ধ আছে এবং বন্ধ থাকার বিবিধ কারণ আছে। এগুলো নিয়ে আমরা যেটা করছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, খুবই জরুরি ভিত্তিতে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই দুটোর সাথে আমরা একাধিকবার, খুবই রিসেন্টলি গত 2-3 সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিভাবে
সমাধান করা যায় এবং সেগুলো বিবিধ কারণ আছে এবং ওই সকল সরকারের সাথে আমরা কথা বলছি কারণ বিভিন্ন সময় আমাদের বাংলাদেশিরা যায়, অনেক সময় বৈধ পথে তারা যেতে পারে না, অবৈধ পথে তারা যায় এবং অবৈধ পথে যেতে গিয়ে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে এবং বিভিন্ন দালাল চক্রের হাতে যখন পড়ে ডকুমেন্টসগুলো সবসময় অরিজিনাল থাকে না। এটা এক্সাম্পলগুলোও কিন্তু আছে। তো এই বিভিন্ন রকম সমস্যা, আমি একটা উদাহরণের কথা বললাম, এই সকল সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করছি এবং ভিসার সমস্যা যাতে দ্রুত সমাধান হয়। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শাহেরের ফেসবুক পোস্টের পরে চারিদিকে হইচই শুরু হয়েছে। রাষ্ট্রপতি কি সত্যিই বিদায় নিচ্ছেন? এরই মাঝে চতুর্দিকে চাউর হয়েছে এবং একটি গণমাধ্যম